আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে। আমি ডক্টর আরমান হাসান রানী। আজকে খাদ্য, পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টারের পঞ্চম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। সুমাইয়া, রিফাত, ওকে, রিফাত, মারিয়া, মেহতাব, অন্তু, ওকে, আফরিন, রিফাত, ফাহিমা, রাদিয়া, ওকে, মার্জিয়া, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঠিক আছে, রামিশা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, রাইট? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা গত ক্লাসে আমরা পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন খাবারগুলো খাই, সেই খাবারগুলো আমরা মুখ দিয়ে খাই, কিন্তু সেই খাবারটা নিষ্কাশন হয় হলো পায়ু ছিদ্র থেকে, এবং খাবার যেটা আমরা খাই সেই খাবারটা চেঞ্জ হয়ে যায়, এবং এই চেঞ্জ হওয়ার জন্য বিভিন্ন রকমের এনজাইম কাজ করে খাবারের উপরে। এই এনজাইমগুলো কাজ করে খাবারটাকে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা এই খাবারটা কিভাবে পরিপাক হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা পরিপাক প্রক্রিয়া এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে থিওরিটিক্যাল না জেনে আমরা প্রথমে একটা বেসিক কনসেপ্টটা নিয়ে নেই, তারপরে আমরা বইয়ের মধ্যে তোমাদের যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো আমরা পড়বো। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো যে পরিপাক মানে কি। আমরা এর আগে আমরা বলেছিলাম যে অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে শর্করা তৈরি করে। তাহলে শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? আমাকে এখন তোমরা সবাই উত্তর দিবে। শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো গ্লুকোজ পাওয়া যায়, রাইট? আচ্ছা, আমি যদি বলি অ্যামিনো প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়, বা আমিষকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমি যদি বলি চর্বিকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। এই জিনিসটা তোমরা সবাই জানো, রাইট? আচ্ছা, এবং তোমাকে আরেকটা কনসেপ্ট তোমাকে বলে রাখি, এটা পরবর্তীতে আসবে। সেটা হলো সেটা হলো যে গ্লুকোজ, যদি দুইটা গ্লুকোজ, হ্যাঁ, একসাথে হয়, গ্লুকোজ যোগ গ্লুকোজ, ধরো এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, দুইটা গ্লুকোজ যদি একসাথে হয় তখন এটাকে বলা হয় ফ্রুক্টোজ, মল্টোজ, সরি, মল্টোজ, হ্যাঁ, মল্টোজ। ওকে, তাহলে মল্টোজ জিনিসটা কি? মল্টোজ জিনিসটা হলো দুইটা গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি হয়। তাহলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়াল টু কি? মল্টোজ। এই কথাটা একটু মনে রাখতে হবে। কেন? আমরা একটু পরে জিনিসটা আমরা বুঝতে পারবো কেন মনে রাখতে হবে। তাহলে মল্টোজ মানেই হলো এটা দুইটা গ্লুকোজের সমষ্টি, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, যে অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ওকে, এরকম অ্যামিনো অ্যাসিড যদি 50টার বেশি হয়, 50টির বেশি হয়, 50টির বেশি যদি হয়, তখন এই অ্যামিনো অ্যাসিডগুলোকে, 50টার বেশি যদি অ্যামিনো অ্যাসিড হয়, এই অ্যামিনো অ্যাসিডগুলোকে একসাথে বলা হয় পলিপেপটাইড। পলিপেপটাইড, পেপটাইড, ঠিক আছে? আর এরকম অনেকগুলো পলিপেপটাইড মিলিত হয়ে একসাথে মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাই হলো প্রোটিন। সেই জিনিসটাকে আমরা বলছি প্রোটিন। তাহলে আমি যখন তোমাকে প্রশ্ন করব, বলো তো, প্রোটিনকে ভাঙলে আমি কি পেতে পারি? প্রোটিনকে ভাঙলে আমি প্রথমত একটা জিনিস পেতে পারি, সেটা কি বলো তো? প্রোটিনকে ভাঙলে আমি কি পেতে পারি? প্রোটিনকে ভাঙলে আমি পলিপেপটাইড পেতে পারি, রাইট? আবার পলিপেপটাইডকে ভাঙলে কি পেতে পারি? পলিপেপটাইডকে ভাঙলে আমি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেতে পারি। ঠিক আছে, এ মানে হলো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। এ মানে হলো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, একই জিনিস। অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু বলো। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা? অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড একই জিনিস, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, হ্যাঁ? এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা
আমাদের এর পরবর্তীতে লাগবে। ওকে, ভেরি গুড। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এরপরে যা পড়বো সেই জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, এখন আমরা ধরো শর্করা জাতীয় খাবার খাবো মুখ দিয়ে। এখন আমরা যখন খাবার খাই সেই খাবারটা ৩ জায়গায় পরিপাক হয়। যে কোনো খাবার আমরা যখন খাবো সেটা ৩ জায়গায় পরিপাক হবে। ঠিক আছে? তাহলে কি হবে? আমরা যখন খাবো খাবারটা ৩ জায়গায় পরিপাক হবে। ৩ জায়গায় কি আমি একটু বলে নিই। একটা হলো মুখে পরিপাক হবে। যে খাবারটা খাবো মুখে পরিপাক, মুখে পরিপাক। ওকে? দেন পরিপাক হবে হলো পাকস্থলীতে, যে কোনো খাবার। এটা হেডলাইন, হ্যাঁ? দেন হবে পাকস্থলীতে, পাকস্থলীতে পরিপাক। ওকে? আর দেন হবে ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক। এই ৩ জায়গায় পরিপাক হয়। যে কোনো খাবার আমরা যখন খাই এই খাবারটা পরিপাক হয়। পরিপাক মানে কি? পরিপাক মানে হলো খাবারটা যে ভেঙে যায়, ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি পরিপাক। তাহলে এই যে খাবারগুলো আমরা খাচ্ছি এই খাবারগুলো মুখে, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে এই ৩ জায়গায় পরিপাক হয়। ঠিক আছে? তোমরা মনে রাখবে শর্করা জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার শুধুমাত্র মুখে পরিপাক হয়। কিন্তু পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না। ঠিক আছে? ক্লিয়ার? আমিষ জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, আমি যদি এটা শর্করা তো আমি এটাকে ইয়ে করে লিখি। ওকে, এটাকে একটু উপরে লিখি তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, তাহলে শর্করা, তারপরে আমিষ, আর হলো চর্বি। ওকে, এটা আমরা একটু ইয়ে করে দিই। এই যে আমরা এটা ডিটেলস একটু পরেই পড়ছি। হ্যাঁ, তোমাকে আগে আমি কনসেপ্ট একটু বুঝাই দিই। তাহলে এই ছকটা দেখো। হ্যাঁ, আমি কি বললাম? মুখে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় কি না? মুখে, তাহলে মুখে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। ওকে, মুখে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়, কিন্তু পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না। ওকে, মুখে আমিষ জাতীয় খাবারের পরিপাক হয় না, কিন্তু পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে আমিষ জাতীয় খাবারের পরিপাক হয়। ঠিক আছে? ও সরি, এই শর্করা জাতীয় খাবার এখানেও পরিপাক হয়। সরি। আর চর্বি জাতীয় খাবার মুখে পরিপাক হয় না, পাকস্থলীতেও পরিপাক হয় না, ক্ষুদ্রান্তে পরিপাক হয়। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবো। তার মানে আমরা বলতে পারি ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারেরই পরিপাক সংঘটিত হয়। ওকে, ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক সংঘটিত হয়। ঠিক আছে? পাকস্থলী শর্করা পরিপাক করতে পারে না, কারণ শর্করা পরিপাকের জন্য যে এনজাইম দরকার সেই এনজাইমটা পাকস্থলীতে নাই। তাহলে আমরা যদি বলি শর্করা জাতীয় খাবারের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো, তখন তোমাকে কি বর্ণনা করতে হবে? মুখে কিভাবে পরিপাক হয় আর হলো ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয় সেই জিনিসটা বর্ণনা করতে হবে। আমি যদি তোমাকে বলি বলো তো আমিষ জাতীয় খাবারের পরিপাক কিভাবে হয়, তখন তোমাকে কি লিখতে হবে? পাকস্থলীতে আমিষ জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় আর ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয় সেই জিনিসটা লিখতে হবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো চর্বি জাতীয় খাবারে কিভাবে পরিপাক হয়, তাহলে ক্ষুদ্রান্তে চর্বি জাতীয় খাবারে কিভাবে পরিপাক হয় এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে? সরি। এখন আসো মুখে কিভাবে খাবার পরিপাক হয়। মুখে, মুখে, হ্যাঁ, তাহলে মুখে কিভাবে খাবার পরিপাক হয়? মুখ, হ্যাঁ, আমাদের যে লালা থাকে, মানে আমাদের যে থুতু থাকে, এই থুতুর মধ্যে ২টা এনজাইম থাকে গুরুত্বপূর্ণ। মুখের মধ্যে বা থুতুর মধ্যে, লালার মধ্যে ২টা গুরুত্বপূর্ণ এনজাইম থাকে। একটার নাম হলো টায়ালিন এবং আরেকটার নাম হলো মল্টেজ। টায়ালিন, টায়ালিনের আরেকটা নাম আছে আলাদা, হ্যাঁ? স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ, অ্যামাইলেজ। ওকে, আর কি থাকে? আর হলো মল্টেজ। এই ২টা এনজাইম কোথায় থাকে? লালার মধ্যে থাকে বা থুতুর মধ্যে থাকে। ঠিক আছে?
এখন আমরা যখন মুখের মধ্যে কোনো শর্করা জাতীয় খাবারটা নেই, কোনো একটা শর্করা জাতীয় খাবার ধরো আমরা খেলাম, মুখের মধ্যে নিলাম, এই মুখের মধ্যে নিলে শর্করা জাতীয় খাবার মনে করো এখন আমরা মুখের মধ্যে নিলাম, তাহলে এই যে যখন মুখের মধ্যে শর্করা জাতীয় খাবারটা নিলাম, এই শর্করা জাতীয় খাবারের উপরে এখন এনজাইম কাজ করবে। তাহলে মুখের মধ্যে যখন শর্করা জাতীয় খাবারটা আমরা নিব, তখন এই খাবারের উপরে এনজাইম কাজ করবে। তাহলে মুখের উপর কোন এনজাইমটা কাজ করবে? প্রথমে হলো এর উপরে টাইলিন নামক এনজাইম কাজ করবে। শর্করা জাতীয় খাবারের উপরে টাইলিন নামক এনজাইমটা কাজ করবে। এই টাইলিন এনজাইম করবে কি? শর্করাকে ভাঙবে। শর্করাকে ভাঙবে। টাইলিন হলো একটা এনজাইমের নাম। এটা শর্করাকে ভাঙবে, ভেঙে মল্টোজ নামক উপাদানে পরিণত করবে। মল্টোজ, এটাকে মল্টোজ নামক উপাদানে পরিণত করবে। মল্টোজ হলো এক ধরনের দ্বিশর্করা, ঠিক আছে? আচ্ছা, এখন এই মল্টোজের উপর আবার আরেকটা এনজাইম কাজ করবে। এই মল্টোজের উপর কোন এনজাইম? এই মল্টেজ নামক এনজাইম কাজ করবে। মল্টেজ, এই মল্টেজ এনজাইমটা মল্টোজকে ভাঙবে। মল্টোজকে ভাঙলে কি পাওয়া যায়? সবাই আমাকে এখন কমেন্টে জানাও। মল্টোজকে ভাঙলে কি পাওয়া যায়? বলো বলো, মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো? কি পাবো জানো না? আমি একটু আগে দেখালাম। এই জানো না মানে কি? যে মল্টোজকে ভাঙলে কি পাওয়া যায়? দুইটা গ্লুকোজ পাওয়া যায়, রাইট? ওকে, তাহলে গ্লুকোজ পাবো। গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আমরা কি বলেছিলাম বলো তো? মনে আছে পরিপাক কাকে বলে? শর্করা জাতীয় খাবারের পরিপাক কাকে বলে? শর্করা জাতীয় খাবার ভেঙে যদি গ্লুকোজে পরিণত হয় তখন তাকে বলা হয় পরিপাক, রাইট? তাহলে দেখো শর্করা জাতীয় খাবারটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়েছে। কিন্তু মুখের মধ্যে তো খাবার আমরা সারা জীবন রাখি না। আমরা কি 3 ঘন্টা ধরে মুখের মধ্যে খাবারটা রাখি? রাখি না। আমরা কিছুক্ষণের জন্য মুখের মধ্যে খাবার রাখি। এই জন্য মুখের মধ্যে 100% গ্লুকোজ মানে শর্করা জাতীয় খাবারটা পরিপাক হয় না। মুখের মধ্যে 100% শর্করা জাতীয় খাবার পরিপাক হয় না। তাহলে যেসব খাবার অপরিপাকৃত থাকলো সেই খাবারটা এখন কোথায় চলে যায়? পাকস্থলীতে চলে যায়। তাহলে পাকস্থলীতে গিয়ে যেহেতু পাকস্থলীর মধ্যে শর্করা জাতীয় খাবার পরিপাক করার মতো কোনো এনজাইম থাকে না, এই জন্য পাকস্থলীতে ওই শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না। তাহলে খাবারটা এখন পাকস্থলী থেকে কোথায় চলে যাবে? পাকস্থলীর পরের অংশকে বলা হয় ক্ষুদ্রান্ত, রাইট? তাহলে পাকস্থলীর পরের অংশে চলে যাবে এখন খাবারটা ক্ষুদ্রান্তে। তাহলে এখন আমি একটা ক্ষুদ্রান্ত আঁকি। তাহলে মনে করো এই হলো সেই, এই যে পাকস্থলী, আর এই হলো সেই ক্ষুদ্রান্ত। আমি ক্ষুদ্রান্তটা বড় করে আঁকলাম। এই হলো সেই ক্ষুদ্রান্ত। তাহলে এই ক্ষুদ্রান্তের মধ্যে এখন এই শর্করা জাতীয় খাবারটা চলে যাবে। তাহলে শর্করা জাতীয় খাবার এখন ক্ষুদ্রান্তে চলে আসলো। শর্করা জাতীয় খাবারটা ক্ষুদ্রান্তে চলে আসলো। ক্ষুদ্রান্তের মধ্যে অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। ক্ষুদ্রান্তের মধ্যে অ্যামাইলেজ নামক এনজাইম থাকে, ঠিক আছে? এখন এই যে অ্যামাইলেজ এনজাইমটা থাকে, এই এনজাইম করে কি? এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের মধ্যে যে শর্করাটা রয়েছে, এই যে শর্করাটা রয়েছে, এই অ্যামাইলেজ নামক এনজাইম এই শর্করাটাকে ভাঙবে। আচ্ছা, শর্করাকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? গ্লুকোজ পাওয়া যায়, রাইট? তাহলে এই হলো সেই গ্লুকোজ। আর কোন এনজাইম ভাঙবে? এনজাইমটার নাম হলো অ্যামাইলেজ। এটা কোথায় থাকে? ক্ষুদ্রান্তের মধ্যেই থাকে, ঠিক আছে? অ্যামাইলেজ, অ্যামাইলেজ। তাহলে দেখো বাকি যে শর্করাটা অবশিষ্ট থাকলো সেই অবশিষ্ট শর্করাটা গ্লুকোজে পরিণত হয়েছে। এবং আমি বলেছি যে শর্করা যদি গ্লুকোজে পরিণত হয় তখনই বলা হয় শর্করা জাতীয় খাবার পরিপাক হয়েছে, ঠিক আছে? এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে সবাই ক্লিয়ার? তাহলে শর্করা জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা? মল্টোজ, মল্টোজ দ্বারা না। জিনিসটার নাম হলো মল্টোজ, এনজাইমের নাম হলো মল্টেজ। ভালো করে দেখো, যে পদার্থটা তৈরি হচ্ছে সেটার নাম হলো মল্টোজ। মল্টোজকে ভাঙে হলো মল্টেজ নামক এনজাইম। লালা মানে হলো থুতু, আমরা যেটাকে থুতু বলি সেটাই হলো লালা। ওকে, তাহলে শর্করা জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে শর্করা জাতীয় খাবার আমরা মুখে প্রথমে নিই, নেওয়ার পরে মুখে আমাদের লালার মধ্যে বা থুতুর মধ্যে টাইলিন নামক এনজাইম থেকে সেই টাইলিন এনজাইমটা শর্করা জাতীয় খাবারটাকে ভেঙে মল্টোজে পরিণত করে।
এই মল্টোজকে আবার মল্টেজ নামক এনজাইম, যেটা লালার মধ্যেই থাকে, এই মল্টেজ নামক এনজাইম মল্টোজকে আবার ভেঙে গ্লুকোজে পরিণত করে। তাহলে মুখে এভাবে করে কিছু শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। কিন্তু যে খাবারগুলো শর্করা জাতীয় খাবার পুরোপুরি তো মুখে পরিপাক হয় না, যেগুলো অপরিপাকৃত থাকে সেই শর্করা জাতীয় খাবারগুলো পাকস্থলিতে আসে। পাকস্থলিতে যেহেতু শর্করা পরিপাককারী কোনো এনজাইম থাকে না, এই জন্য পাকস্থলিতে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না। দেন শর্করা জাতীয় খাবারটা চলে আসে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্যে অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। এই অ্যামাইলেজ এনজাইম শর্করাকে ভেঙে এটাকে গ্লুকোজে পরিণত করে। এই হলো শর্করা জাতীয় খাবারের পরিপাক পদ্ধতি। ক্লিয়ার? ওকে। এখন আসো আমিষ পরিপাক পদ্ধতি রেখে আনো। আমিষ পরিপাক। আমিষ কিভাবে পরিপাক হয়? আমরা এগুলো একটু পরে সব আমরা স্লাইডে দেখবো। হ্যাঁ, আমি আগে তোমাকে জিনিসটা একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, তাহলে পরে বুঝতে পারবে না। আচ্ছা, মুখে কি আমিষ জাতীয় খাবারের কোনো পরিপাক হয়? হয় না, রাইট? তাহলে মুখে আমি মাংস নিলাম, এই মাংসটা মুখের মধ্যে কোনো পরিপাক হয় না। তাহলে এই মাংসটা খাওয়ার পরে এটা কোথায় চলে যাবে? পাকস্থলিতে চলে যাবে, রাইট? আমি এখন পাকস্থলী আঁকি। তাহলে এই হলো মনে করো তোমার পাকস্থলী। এই যে পাকস্থলী, আর এই হলো ক্ষুদ্রান্ত, এই হলো পাকস্থলী। এটা কার পাকস্থলী? এটা কার পাকস্থলী? এনাম ভাইয়ের পাকস্থলী। ওকে, তাহলে এনাম ভাইয়ের পাকস্থলী এটা। সে মাংস খেলো, হ্যাঁ, চিকেন খেলো। এখন এই যে মাংস যে খেলো, মাংস কি একটা আমিষ জাতীয় খাবার, রাইট? এখন পাকস্থলীর গায়ে, হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের কোষ থাকে, বুঝতে পেরেছো? এখানে বিভিন্ন রকমের কোষ থাকে, বিভিন্ন রকমের কোষ থাকে পাকস্থলীর গায়ে, বিভিন্ন রকমের কোষ থাকে। এই মনে করো এগুলো হলো সেই কোষ পাকস্থলীর গায়ে থাকে। হ্যাঁ, ওকে। যখন আমিষ জাতীয় খাবারটা আসলো কোথায়? এই পাকস্থলীতে আসলো আমিষ জাতীয় খাবারটা। এই যে আমিষ জাতীয় খাবার আসলো, আমিষ জাতীয় খাবারটা কোথায় আসলো? পাকস্থলীতে আসলো। এখন এই কোষগুলো থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হবে। তোমরা জানো অ্যাসিডের কাজ কি? অ্যাসিডের কাজ হলো কোনো জিনিসকে ধ্বংস করে ফেলা। তাহলে এই যে পাকস্থলীর গা থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নিঃসরণ হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে কি? এই আমিষ জাতীয় খাবারটার মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে সেই জীবাণুটাকে ধ্বংস করবে। ঠিক আছে, এটা একটা কাজ। আরেকটা হলো পাকস্থলীর গা থেকে, এই পাকস্থলীর গা থেকে তাহলে কি বললাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হবে। এটা একটা বিষয়। হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা এখানে আরেকবার একটু আঁকি আমার বোঝানোর সুবিধার জন্য। শুধু পাকস্থলীটা আঁকি। হ্যাঁ, এই যে পাকস্থলী, এই যে পাকস্থলী। তাহলে পাকস্থলীর গা থেকে কি নিঃসরণ হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হবে। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি HCl। HCl, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, পাকস্থলীর গা থেকে আরেকটা এনজাইম নিঃসরণ হয় নিষ্ক্রিয়ভাবে, সেটাকে বলা হয় পেপসিনোজেন। পেপসিনোজেন এটা হলো একটা নিষ্ক্রিয় জিনিস। পেপসিনোজেন হলো একটা নিষ্ক্রিয় জিনিস। ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে, আবার পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় নিঃসরণ হচ্ছে। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড করে কি? এটাকে সক্রিয় বানায়, এটাকে ক্রিয়াশীল বানায়। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কিসে পরিণত হয়? পেপসিনে পরিণত হয়। এই পেপসিন জিনিসটা হলো একটা সক্রিয় জিনিস। পেপসিন জিনিসটা হলো একটা সক্রিয় জিনিস, মানে এই পেপসিন এই এনজাইমটাই কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা কখন ঘটবে? যখন আমরা আমিষ জাতীয় খাবার খাবো। তাহলে আমিষ জাতীয় খাবার খেলে কি হয়? পেপসিন এনজাইমটা কাজ করে। তাহলে এখন আমিষ জাতীয় খাবার আমরা খেলাম, রাইট? এখন এই আমিষ জাতীয় খাবারের উপরে এখন কি করবে? পেপসিন এনজাইমটা কাজ করবে, তাই তো? তাহলে এই দেখো, তাহলে এই যে আমিষ, ওকে, এই আমিষের উপর এখন পেপসিন এনজাইম কাজ করবে। এই হলো সেই পেপসিন। তাহলে এই পেপসিন এনজাইমটা আমিষকে ভাঙবে। আচ্ছা, আমিষকে ভাঙলে কি পাওয়া যায়?
আমিষকে ভাঙলে কি পাওয়া যায়? আমরা একটু আগে দেখেছিলাম। কি পাওয়া যায়? আমিষকে ভাঙলে কি পাওয়া যায়? পলিপেপটাইড পাওয়া যায়, রাইট? ওকে। তাহলে আমিষকে এই পেপসিন ভাঙবে। তাহলে আমিষ ভেঙে কিসে পরিণত হবে বলো? কিসে পরিণত হবে? পলিপেপটাইড। ভেরি গুড। তাহলে আমিষ ভেঙে পলিপেপটাইডে পরিণত। পলিপেপটাইড। সবাই ক্লিয়ার? তাহলে দেখো ছিল আমিষ, এখন ভেঙে কিসে পরিণত হলো? পলিপেপটাইডে পরিণত হয়েছে। কোন এনজাইমের উপস্থিতিতে? পেপসিন এনজাইমের উপস্থিতিতে। ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো, আমরা বলেছিলাম আমিষ জাতীয় খাবার পরিপাক কখন হবে? যখন আমিষ ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, তখন পরিপাক হবে। তাহলে দেখো এখনো কিন্তু আমিষ জাতীয় খাবারটা পুরোপুরি পরিপাক হয় নাই, তাই তো? এখনো আমিষ জাতীয় খাবারটা পুরোপুরি পরিপাক হয়নি। ক্লিয়ার? এখন দেখো, এই পলিপেপটাইড, এই যে অংশটা তৈরি হলো না, এই পলিপেপটাইড এখন কি করবে? এই পলিপেপটাইডটা এখান থেকে এখন ক্ষুদ্রান্তে চলে আসবে। তাহলে পলিপেপটাইড এখন কোথায় চলে আসবে? ক্ষুদ্রান্তে চলে আসবে। আচ্ছা, পেপসিন কে তৈরি করে বলো তো? পেপসিন কোথা থেকে নিঃসরণ হয়? পাকস্থলীর গা থেকে। হ্যাঁ, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে না, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকেই এই পেপসিন নিঃসরণ হয়। পাকস্থলীর গায়ের মধ্যে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, পেপসিন নিঃসরণ হয়, এগুলো নিঃসরণ হয়। ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, এই পলিপেপটাইড এখন কোথায় চলে আসবে? ক্ষুদ্রান্তে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমি এখন ক্ষুদ্রান্তে পলিপেপটাইড লিখবো। তাহলে এই পলিপেপটাইডটা আমি এখন এখানে লিখবো। ঠিক আছে? এই যে এখানে। এই যে পলিপেপটাইড। পেপটাইড। ওকে? আচ্ছা। এখন আরেকটা জিনিস বোঝো। এই যে ক্ষুদ্রান্ত আছে না, ক্ষুদ্রান্তের গায়ের মধ্যেও কিন্তু কোষ থাকে। ওকে? এবং অনেকগুলো কোষ, এগুলো মিলে আন্তরিক গ্রন্থি গঠিত। আন্তরিক গ্রন্থি। তাহলে ক্ষুদ্রান্তের গায়ে কি রয়েছে? আন্তরিক গ্রন্থি রয়েছে। আর আন্তরিক গ্রন্থি থেকে কি তৈরি হয়? আন্তরিক রস তৈরি হয়। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। ঠিক, রস তৈরি হয়। আর গ্রন্থি মানে অনেকগুলো কোষের সমষ্টি। তাহলে এগুলো মনে করো আন্তরিক গ্রন্থি। হ্যাঁ, আন্তরিক গ্রন্থির কোষ। ওকে? আমরা অগ্নাশয়ের কথা পড়েছিলাম গত ক্লাসে, মনে আছে তোমাদের? অগ্নাশয়, এই হলো মনে করো সেই অগ্নাশয়। এই হলো সেই অগ্নাশয়। ওকে? অগ্নাশয়ের মধ্যে ৩ রকমের এনজাইম থাকে। ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। অগ্নাশয়ের মধ্যে এই ৩ ধরনের এনজাইম থাকে। তাহলে কি কি থাকে? একটা হলো ট্রিপসিন, এগুলো অগ্নাশয়ে থাকে কিন্তু। ট্রিপসিন, একটা হলো অ্যামাইলেজ এবং আরেকটা হলো লাইপেজ। অ্যামাইলেজ আর হলো লাইপেজ। এগুলো কিন্তু অগ্নাশয়ের মধ্যে থাকে। ওকে? এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো গত ক্লাস যারা করনি তারা একটু রেকর্ডেড ভিডিওটা দেখে নিও। ওকে? এখন জিনিসটা দেখো। আর আমরা জানি যে এখানে নল থাকে, তাই না? এই নলের মাধ্যমে, এই যে এখানে অনেকগুলো নল থাকে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে আমরা বলেছিলাম, রাইট? এই যে এরকম নল থাকে, তাই না? এটা হলো অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালী অভিন্ন পিত্তনালীর মাধ্যমে একসাথে যুক্ত হয়ে এই যে এখানে এসে উন্মুক্ত হয়। প্রাচীরে এসে উন্মুক্ত হয়, ক্ষুদ্রান্তের প্রাচীরে এসে উন্মুক্ত হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই যে পলিপেপটাইড এখানে চলে আসলো, হ্যাঁ? এখন কি হবে? এই যে পলিপেপটাইড আসলো না, এই পলিপেপটাইডের উপরে এখন বিভিন্ন এনজাইম কাজ করবে। পলিপেপটাইডের উপর বিভিন্ন এনজাইম কাজ করবে। কি কি এনজাইম কাজ করবে দেখো? এই যে ট্রিপসিন এনজাইমটা আছে না, এই ট্রিপসিন এনজাইম এদিক দিয়ে আসবে। অগ্নাশয় থেকে এই ট্রিপসিন এনজাইমটা আসবে, এসে এই পলিপেপটাইডকে ভাঙবে। ঠিক আছে? তাহলে কি বললাম? ট্রিপসিন এনজাইম কি করবে? এই পলিপেপটাইডকে ভাঙবে। আচ্ছা, পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায় বলো? বলো তো, পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? বলো সবাই।
পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? সবাই কমেন্টে জানাও। অ্যামিনো অ্যাসিড, ভেরি গুড। তাহলে পলিপেপটাইডকে ভাঙলে আমরা বলেছি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, রাইট? ওকে, তাহলে আমরা এখন অ্যামিনো অ্যাসিড লিখি। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তাই না? তাহলে কি আমি বলতে পারি না আমিষ জাতীয় খাবারটা পরিপাক হয়েছে? এই কথাটাকে আমি বলতে পারি কিনা? আমিষ জাতীয় খাবার পরিপাক হয়ে গিয়েছে, এই কথাটা আমি এখন বলতে পারি কি না? ইয়েস অর নো, বলো। সবাই কমেন্টে জানাও, আমরা কি এখন বলতে পারি কিনা আমিষ জাতীয় খাবার পরিপাক শেষ, পরিপাক হয়েছে? বলতে পারি? এই সবাই বলো, বলতে পারি কিনা? সবাই ক্লিয়ার? বলা যাবে? বলো। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে ট্রিপসিন কি করে? আমিষ জাতীয় খাবার পরিপাক করে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো আমিষ জাতীয় খাবার পরিপাক পদ্ধতি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম আমি আরেকবার একটু রিক্যাপ করি। আমরা যখন আমিষ জাতীয় খাবার খাই মুখে কোনো পরিপাক হয় না। এই খাবারটা যখন পাকস্থলীতে আসে, পাকস্থলীতে আসলে এই খাবারটা, যখন আমিষ জাতীয় খাবারটা পাকস্থলীতে আসে, পাকস্থলীতে আসলে এই আমিষ জাতীয় খাবারের উপরে পেপসিন নামক এনজাইমটা কাজ করে। এই পেপসিন আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। দেন এই পলিপেপটাইড কোথায় চলে আসে? ক্ষুদ্রান্তে চলে আসে। ক্ষুদ্রান্তে এসে অগ্নাশয় থেকে ট্রিপসিন নামক এনজাইম নিঃসরণ হয়। এই ট্রিপসিন নামক এনজাইমটা করে কি? এই পলিপেপটাইডটাকে ভেঙে কিসে পরিণত করে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এই তো, ঠিক আছে? ক্লিয়ার? পেপসিনোজেন হয় নাই, পেপসিনোজেন পেপসিনে পরিণত হয়। উল্টা বলো না আবির, হ্যাঁ? তাহলে সবাই ক্লিয়ার? আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখো, এই যে পলিপেপটাইড যখন এখানে তৈরি হচ্ছে, পাকস্থলীর মধ্যে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডও থাকে, তাই না? তার মানে এই পলিপেপটাইড এটার সাথে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মিক্সড থাকে, তার মানে আমি বলতে পারি এই পলিপেপটাইডটা অম্লধর্মী। তাহলে যেই খাবারটা পাকস্থলীতে আসে সেই খাবারটা অম্লধর্মী হয়ে যায়, এবং এই খাবারটা যখন ক্ষুদ্রান্তে আসে তখন এই অম্লধর্মী অবস্থায় আসে। এখন অম্লধর্মী অবস্থায় থাকা অবস্থায় খাবার কিন্তু পরিপাক হয় না। এই জন্য এই অম্লধর্মী খাবারটাকে ক্ষারীয় পরিবেশের মাধ্যমে বা ক্ষারীয় এনজাইমের মাধ্যমে বা ক্ষারীয় পদার্থের মাধ্যমে এটাকে নিউট্রাল করতে হয়। তো এই ক্ষারীয় পদার্থটাও কিন্তু এই অগ্নাশয় থেকেই এসে এই খাবারটাকে নিউট্রাল করে, ঠিক আছে? ওকে, এরপরে আসো চর্বি পরিপাক। চর্বি পরিপাক, চর্বি পরিপাক। আচ্ছা, তাহলে চর্বি কোথায় কোথায় পরিপাক হয় বলো? আমরা একটু আগে ছকের মধ্যে দেখেছিলাম চর্বি কোথায় কোথায় পরিপাক হয়, বলো তো? চর্বি কোথায় কোথায় পরিপাক হবে বলো? কোথায় হবে পরিপাক চর্বি? তাহলে মুখে হবে? হবে না। পাকস্থলীতে হবে? হবে না। তাহলে আলটিমেটলি কোথায় হবে? এই ক্ষুদ্রান্তে হবে, ঠিক আছে? এই তো,
আচ্ছা, আর এখানে কি থাকে? এই যে অগ্নাশয় থাকে। অগ্নাশয় কি এনজাইম থাকে আমরা বলেছি? ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ এনজাইম থাকে, রাইট? তাহলে আমরা এখানে একটু শুধুমাত্র লাইপেজ এনজাইম নামটা লিখি। ওকে? তাহলে আমরা চর্বি জাতীয় খাবার খেলাম। এই চর্বি জাতীয় খাবারটা খাওয়ার পরে সেটা মুখেও পরিপাক হবে না, পাকস্থলীতেও পরিপাক হবে না। সেটা চলে আসবে সরাসরি কোথায়? ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্তে চর্বি জাতীয় খাবারটা চলে আসলো। দেন এই চর্বি জাতীয় খাবারটাকে এখন কে ভাঙবে? এই যে লাইপেজ, এই লাইপেজটা চর্বি জাতীয় খাবারটাকে ভাঙবে। আচ্ছা, চর্বি ভাঙলে কি পাওয়া যায়? চর্বিকে ভাঙলে কি পাবো আমরা? বলতো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো, রাইট? তাহলে চর্বিকে ভাঙলে আমরা এখন পাবো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ওকে, তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তাহলে এটাকে কে ভাঙবে? এই লাইপেজ নামক এনজাইমটা এসে ভাঙবে। ঠিক আছে? এই যে লাইপেজ, এই লাইপেজটা এসে ভাঙবে। এই যে, ক্লিয়ার? ওকে, এখন এখানে আবার একটা বিষয় আছে। বিষয়টা কি? যে এই যে চর্বিটা, এই চর্বিটা ভাঙার আগে এই চর্বি একটা বড় অণু, হ্যাঁ? এই চর্বি একটা বড় টাইপের একটা অণু, এই চর্বি, হ্যাঁ? একটা বড় অণু, এরকম একটা বড় অণু চর্বি। ওকে, এরকম একটা অণু, বড় অণু। তাহলে এই চর্বিটাকে প্রথমে ছোট ছোট চর্বিতে ভাগ করতে হয়। এই চর্বিটাকে প্রথমে ছোট ছোট অণুতে ভাগ করতে হয়, মানে এরকম টুকরা টুকরা করতে হয়, ছোট ছোট টুকরাতে পরিণত করতে হয়। তাহলে এই যে চর্বিটাকে ছোট ছোট টুকরাতে পরিণত করে, এই কাজটা করে থাকে হলো পিত্ত লবণ। এই কাজটা করে থাকে পিত্ত লবণে, মানে পিত্তরসের যে পিত্ত লবণ সে। তাহলে পিত্তরস এই কাজটা করে থাকে। তাহলে পিত্তরস করে কি? চর্বিটাকে ভেঙে ছোট ছোট চর্বিতে পরিণত করে। ঠিক আছে? তাহলে এই যে ছোট ছোট চর্বিতে পরিণত করলো, এই ছোট ছোট চর্বি গুলাকেই ভাঙে হলো এই লাইপেজ নামক এনজাইম। তার মানে এই যে চর্বি, এই চর্বিগুলো আসলে ছোট ছোট চর্বি। এখানে ছোট ছোট চর্বি আছে, এগুলো হলো ছোট ছোট চর্বি। এই যে ছোট ছোট চর্বি, বুঝছো? এই যে এই খণ্ডগুলো, এই এক একটা খণ্ড হলো ছোট ছোট চর্বি। তাহলে এই ছোট ছোট চর্বিগুলোকেই ভাঙে কে? এই লাইপেজ নামক এনজাইম। এই বিষয়টা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে পিত্তরস করে কি? বড় চর্বিকে, এই বড় চর্বিটাকে ভেঙে প্রথমে ছোট ছোট চর্বিতে পরিণত করে, এবং এই ছোট ছোট চর্বিগুলোকেই ভাঙে হলো লাইপেজ নামক এনজাইম। এবং পিত্তরস কোথায় তৈরি হয়? যকৃতের মধ্যে তৈরি হয় বা লিভারে তৈরি হয়। এই লিভার থেকে এই পিত্তরসটা এখানে আসে। সবাই বুঝতে পেরেছো কিনা বলো? বলো, সবাই ক্লিয়ার এখন? ওকে, তাহলে আমরা চর্বি পরিপাকটাও বুঝতে পেরেছি। হুম, ওকে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা বলো? এনজাইম অ্যাসিডও না, এনজাইম ক্ষারও না। এনজাইম হলো এক ধরনের প্রোটিন। ঠিক আছে, বইয়ে আরেক রকম নাই, বইয়ে একই কথাই লিখা আছে। জাস্ট আমি মেইন থিমটা বুঝিয়েছি। এখন আমরা পড়ি, দেখো খাদ্য পরিপাক প্রক্রিয়া। দেখো, জৈব রাসায়নিক প্রক্রিয়া জটিল, অদ্রবণীয়, অশ্বসনযোগ্য খাদ্য উপাদান নির্দিষ্ট এনজাইমের সহযোগিতায় এবং হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়। বিশ্লেষিত হওয়া মানে ভেঙে যাওয়া। বিশ্লেষিত হয়ে কি হয়? সরল উপাদানে পরিণত হয়। তাহলে জটিল অদ্রবণীয় বলতে কোনটাকে বোঝাচ্ছে? ওই যে শর্করা, আমিষ এবং চর্বি। আর সরল উপাদান বলতে কি বোঝাচ্ছে? শর্করা থেকে যে গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই জিনিসগুলো। ওকে, ঠিক আছে? ওকে, খাদ্য পরিপাক ক্রিয়া তিনটা ভাবে হয়: মুখে পরিপাক, পাকস্থলীতে পরিপাক এবং ক্ষুদ্রান্তে পরিপাক। অলরেডি আমি আলোচনা করেছি। ওকে, মুখে পরিপাক কিভাবে হয় দেখো। খাদ্য মুখের মধ্যে আমরা যখন খাবারটা খাই, খাবারটা খেলে কি হয়? ছোট ছোট টুকরাতে পরিণত হয়। দেন লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ হয়, এবং লালার মধ্যে দেখো টাইলিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক এনজাইম থাকে, রাইট? এবং মুখের মধ্যে আমিষ এবং স্নেহজাতীয় খাবারের কোনো পরিপাক হয় না। এই তো কথা, এই কথাগুলো আমি কিন্তু বলেছি।
তাহলে এই যে মুখে যখন আমরা খাবারটা খাচ্ছি, এই খাবারের উপরে তখন কি করবে, এই টাইলিন নামক এনজাইমটা কাজ করবে। তাহলে এই টাইলিন নামক এনজাইমটা, শ্বেতসার আর শর্করা কিন্তু একই জিনিস, হ্যাঁ, শ্বেতসার আর শর্করা একই জিনিস, একই জিনিস। তাহলে এই শর্করাটাকে টাইলিন নামক এনজাইমটা ভাঙবে, ভেঙে কিসে পরিণত করবে, মল্টোজে পরিণত করবে। ওকে, তো তোমাদের বইয়ে শুধুমাত্র মল্টোজ পর্যন্ত লেখা আছে। তো এরপরে এই মল্টোজটা কি হবে, এই মল্টোজটা আবার ভাঙবে, ভেঙে কিসে পরিণত হবে, গ্লুকোজে পরিণত হবে। এখন এই যে মল্টোজকে ভাঙবে, এই কাজটা কে করে থাকবে, মল্টেজ নামক এনজাইম। ঠিক আছে, মল্টেজ নামক এনজাইম, রাইট, এই জিনিসগুলো। হ্যাঁ, যকৃত এবং লিভার একই জিনিস, একটা বাংলা নাম একটা ইংলিশ নাম। পেরিস্টালসিস কি, এই যে অন্ননালী দিয়ে খাবারটা যে পাকস্থলী পর্যন্ত আসে, মনে করো এটা হলো অন্ননালী, হ্যাঁ, এটা হলো অন্ননালী আর এটা হলো পাকস্থলী। ওকে, তো খাবার এই যে অন্ননালী দিয়ে এই পাকস্থলী পর্যন্ত যে খাবারটা আসবে, এই খাবারটা কিভাবে আসবে, এই যে যে অন্ননালী থাকে, এই অন্ননালীটা ঢেউয়ের মতো করে খাবারটাকে পাঠিয়ে দেয়, অন্ননালীতে এই যে ঢেউয়ের মতো করে খাবারটাকে পাঠিয়ে দেয়। এই প্রক্রিয়াটাকে বলছি আমরা পেরিস্টালসিস। ঠিক আছে, পাকস্থলীতে কিভাবে পরিপাক হয় দেখো, আমরা বলেছি এই যে পাকস্থলীর যে প্রাচীর, প্রাচীরের মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসরণ হয়, তাই না? আচ্ছা, গ্যাস্ট্রিক রসে কি কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং পেপসিন থাকে, আমরা অলরেডি বলেছি। তারপরে দেখো কি পরিপাক হয় পাকস্থলীতে, আমিষ জাতীয় খাবার পরিপাক হয়। পাকস্থলীতে কি পরিপাক হয় না, পাকস্থলীতে শর্করা এবং স্নেহ জাতীয় খাবার পরিপাক হয় না। কেন হয় না, কারণ এগুলো পরিপাকের জন্য কোনো এনজাইম পাকস্থলীতে থাকে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, যখন খাবারটা আসে পাকস্থলীতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যে থাকা যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে সেগুলো মেরে ফেলে এবং কি করে, অম্লীয় পরিবেশ তৈরি করে, যেহেতু অ্যাসিড অম্লীয় পরিবেশ তৈরি করে। আচ্ছা, তারপর কি হয়, ওই যে খাবারটা যে আসলো, এই খাবারটায় এই যে পেপসিনোজেন নিঃসরণ হয়, এই পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, এটাকে পেপসিনে পরিণত করে। তাহলে এই পেপসিনটা হলো একটা এনজাইম, সক্রিয় এনজাইম, রাইট। এখন এই এনজাইমটা কি করবে, এই পেপসিন কি করবে, আমিষকে ভাঙবে নাকি, তাহলে এই দেখো এই যে পেপসিন আমিষ জাতীয় খাবারটাকে ভাঙবে, ভেঙে কিসে পরিণত করবে, পলিপেপটাইডে পরিণত করবে। ঠিক আছে, এবং খাবারটা এরকম পাকস্থলীর মধ্যে যখন আসবে, পাকস্থলী অনবরত সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণ হয়ে খাবারটা একটা মন্ডের মতো পরিণত হয়, মন্ড, হ্যাঁ, একটা মন্ড টাইপের গোল একটা মন্ডের মতো পরিণত হয়। এই জিনিসটাকে আমরা বলছি এই যে কাইম, এই পাকমন্ড বা কাইম। পাকস্থলী অনবরত সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে একটা মন্ডে পরিণত করে। ঠিক আছে, তাহলে দেখো তো কোথায় পাকমন্ড তৈরি হয়, এগুলো আমরা পারবো এখন। তাহলে কোথায় হয়, পাকস্থলীতে হয়, একটু আগে বললাম। এরপরে ক্ষুদ্রান্তে দেখো কিভাবে হয়, তাহলে ক্ষুদ্রান্তে দেখো এই যে অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এই এনজাইমগুলো থাকে, আমরা অলরেডি আলোচনা করেছি। ওকে, আন্তরিক রসে মানে ক্ষুদ্রান্তের মধ্যে কি কি এনজাইম থাকে, এই যে অ্যামাইলেজ থাকে, মল্টেজ থাকে, লাইপেজ থাকে, সুক্রেজ থাকে, ল্যাকটেজ থাকে, এই এনজাইমগুলো থাকে। ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয় দেখো, অগ্ন্যাশয় থেকে ক্ষারীয় পাচক রস ডিউডিনামে আসে, মানে ক্ষুদ্রান্তে আসে, পাকমন্ডের অম্লভাব প্রশমিত করে, যেটা আমি একটু আগে বলেছি। ঠিক আছে, পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয় এবং অম্লীয় খাদ্যকে ক্ষারীয় করে, এটাও আমি বলেছি। পিত্ত লবণ স্নেহ পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে পানির সাথে মিশতে সাহায্য করে, ওই যে বড় যে চর্বি জাতীয় পদার্থ সেটাকে ছোট ছোট চর্বিতে পরিণত করে, কে করে, এই পিত্ত লবণ করে। পিত্ত রসের মধ্যে যে পিত্ত লবণ থাকে, সেই পিত্ত লবণ এই কাজটা করে থাকে। তাহলে দেখো ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়, শর্করা জাতীয় খাবার কিভাবে পরিপাক হয়, ক্ষুদ্রান্তের মধ্যে যে অ্যামাইলেজ থাকে, সেই অ্যামাইলেজ শর্করাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই যে পলিপেপটাইড আমিষ জাতীয় খাবারের পরিপাক, ওই যে পলিপেপটাইড যেটা ছিল পাকস্থলীতে, সেই পলিপেপটাইড ক্ষুদ্রান্তে আসে, আসলে ওই ক্ষুদ্রান্তের মধ্যে ট্রিপসিন কোথা থেকে আসে, অগ্ন্যাশয় রস থেকে ট্রিপসিন আসে, সেই ট্রিপসিন পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত করে। চর্বি জাতীয় খাবার, স্নেহ পদার্থ যেটা চর্বি জাতীয় খাবার, সেটা ক্ষুদ্রান্তে আসলে সেখানে লাইপেজ নামক এনজাইম কাজ করে, লাইপেজ চর্বিকে ভেঙে কিসে পরিণত করে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ক্লিয়ার, তাহলে আমি যে কথাগুলো একটু আগে বুঝালাম তোমাকে, সেই কথাগুলো কি মিল পাচ্ছ কিনা এটা বলো, সেই কথাগুলো এখন স্লাইডের মধ্যে তুমি মিল পাচ্ছ কিনা।
আবিদ একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ডিউডেনাম এবং ক্ষুদ্রান্ত কি একই জিনিস কিনা? তাহলে কালকের ক্লাস তুমি করনি, তোমার এই প্রশ্ন তাই আমাকে বুঝাচ্ছে। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ, তাই না? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ওকে, এখন খাদ্য গুলো কিভাবে শোষণ হবে এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ, একটু সহজ করে বুঝাই খাদ্য কিভাবে শোষিত হয়। এটা হলো পাকস্থলী, হ্যাঁ, এই হলো ক্ষুদ্রান্ত, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের যকৃত বা লিভার, এটা হলো যকৃত বা লিভার। ওকে, এই হলো মনে করো আমাদের শরীরের কোষ, এই হলো আমাদের শরীরের কোষ। ওকে, এই জিনিসটাকে বলা হয় পোর্টাল শিরা, এটার নাম হলো পোর্টাল শিরা, এই জিনিসটার নাম হলো পোর্টাল শিরা। ঠিক আছে, এটা হলো একটা রক্তনালী, এই হলো একটা রক্তনালী, এটা হলো একটা রক্তনালী, এটার নাম হলো পোর্টাল শিরা, এটাও এক ধরনের রক্তনালী। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি না গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এগুলো কোথায় তৈরি হয়? এগুলো আলটিমেটলি ক্ষুদ্রান্তের মধ্যেই তৈরি হয়। এই জিনিসটা আমরা এখানে পাই কিনা বলো? ক্ষুদ্রান্তের মধ্যে আমরা এই 3টা জিনিস পাই কিনা? ইয়েস অর নো বলো, পাই কিনা? ইয়েস অর নো? পাই। কিভাবে পাই? আমরা একটু আগে পরিপাক দেখেছি, সেখান থেকে পাই, রাইট? ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, এখন যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আমি তোমাকে দেখাই। এই যে রক্তনালীটা আছে না, এই যে পোর্টাল শিরা, এই যে পোর্টাল শিরার কথা বললাম, এই পোর্টাল শিরা দিয়ে গ্লুকোজ এই পোর্টাল শিরা দিয়ে আসবে, এসে লিভারে আসবে। অ্যামিনো অ্যাসিড এই পোর্টাল শিরা দিয়ে আসবে, এসে লিভারে আসবে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটাও বিভিন্নভাবে ঘুরে, পোর্টাল শিরার মাধ্যমে আসবে না, এই বিভিন্নভাবে ঘুরবে আর কি। হ্যাঁ, সেটা তোমরা বড় ক্লাসে জানতে পারবে। জাস্ট মনে রাখো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বিভিন্নভাবে ঘুরবে, ঘুরে এসে তারপরে সে লিভারের মধ্যে যাবে। তার মানে আমরা বলতে পারি এই 3 ধরনের খাবার, এই 3 ধরনের উপাদানই লিভারের মধ্যে আসবে। এই কথাটা আমরা বলতে পারি কিনা? এই 3 ধরনের উপাদানই লিভারের মধ্যে আসবে, এই জিনিসটা আমরা বলতে পারি কিনা? ইয়েস অর নো বলো তো, এই কথাটা আমরা বলতে পারি কিনা? বলতে পারি? এগুলো সব লিভারে আসবে, বলতে পারি কিনা? বলতে পারি, ভেরি গুড। এখন লিভার এখন ডিসাইড করবে যে কোষের মধ্যে গ্লুকোজ আমি পাঠাবো কিনা। কোষের মধ্যে যদি গ্লুকোজের ঘাটতি থাকে, কোষের মধ্যে যদি গ্লুকোজের ঘাটতি থাকে, তাহলে লিভার করবে কি, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে এই রক্তনালীর মাধ্যমে কোষের ভেতর পাঠিয়ে দেবে। কিন্তু কোষের মধ্যে যদি গ্লুকোজের ঘাটতি না দেখা যায়, তাহলে লিভার এই গ্লুকোজটাকে কোষের মধ্যে আর পাঠাবে না। তাহলে লিভার তখন করবে কি, এই গ্লুকোজটাকে জমা করে রাখবে। এখন লিভার গ্লুকোজকে গ্লুকোজ হিসেবে জমা করে রাখতে পারে না, সে এই গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখবে। ঠিক আছে, সে এটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখবে, গ্লাইকোজেন। তাহলে এই গ্লাইকোজেন হিসেবে জমা হয়ে থাকবে হলো গ্লুকোজ এখানে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জমা করে রাখবে। কেন জমা করে রাখবে? যদি কখনো কোষের মধ্যে গ্লুকোজের ঘাটতি হয়, যদি কখনো কোষের মধ্যে গ্লুকোজের ঘাটতি হয়, তখন এই গ্লাইকোজেন ভাঙবে, আর গ্লাইকোজেন ভাঙলে কি পাওয়া যাবে? গ্লুকোজ পাওয়া যাবে। তখন এই গ্লুকোজটাই কোষের মধ্যে আবার প্রবেশ করবে, এই গ্লুকোজটাই পরে কোষের মধ্যে এসে প্রবেশ করবে। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা?
তাহলে অতিরিক্ত গ্লুকোজ লিভার কি করে? জমা করে রাখে। কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। ওকে? এখন আমি মনে করি যে আমার এই কোষের মধ্যে গ্লুকোজের ঘাটতি আছে, গ্লুকোজ কম আছে। তাহলে যদি গ্লুকোজের ঘাটতি থাকে, কোষের মধ্যে কম থাকে বা ঘাটতি থাকে, তাহলে কি হবে? এই গ্লুকোজটা কি এখন এই রক্তনালী দিয়ে যাবে কিনা? কোষের ভিতরে আসবে কিনা? আসবে? ইয়েস অর নো? তাহলে এই গ্লুকোজটা এখন রক্তনালীর মাধ্যমে কোষের কাছে আসবে। ওকে? দেন এই গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে? এবং গ্লুকোজ কোষের ভিতরে প্রবেশ করার আগে ইনসুলিনের পারমিশন লাগে। ইনসুলিনের পারমিশন নিতে হয়। ইনসুলিন যদি কোষকে পারমিশন দেয় যে তুমি গ্লুকোজকে গ্রহণ করো, তাহলেই শুধুমাত্র গ্লুকোজ কোষের ভেতরে ঢুকতে পারবে। ইনসুলিন যদি কোষকে পারমিশন না দেয়, তাহলে গ্লুকোজ কোষের ভেতরে ঢুকতে পারবে না। ঠিক আছে? আমরা ধরে নিলাম ইনসুলিন কোষকে পারমিশন দিয়েছে, এই জন্য গ্লুকোজ কোষের ভিতরে প্রবেশ করেছে। এখন কি করবে গ্লুকোজ? আমরা যে শ্বাস নেই না, শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন বিভিন্নভাবে রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই অক্সিজেনটা কোথায় যাবে জানো? এই কোষের ভেতরেই যায়। দেন অক্সিজেন এবং গ্লুকোজের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হবে। বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে কোষের ভেতরে শক্তি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর পানি তৈরি হবে। বুঝতে পেরেছ? তাহলে কোষের মধ্যে কি কি তৈরি হবে? শক্তি, কার্বন ডাই অক্সাইড এবং পানি। শক্তি, কার্বন ডাই অক্সাইড আর হলো পানি। আর শক্তি, এই শক্তির জন্যই কোষ শক্তি পায়, কোষ বেঁচে থাকে। আর আমরা যেহেতু মানুষ, প্রাণী, বিভিন্ন প্রাণী কোষ দিয়েই তৈরি, এই জন্য মানুষ বা বিভিন্ন প্রাণী বেঁচে থাকে। এবং এই জন্যই বলা হয় শর্করা জাতীয় খাবার পেলে শক্তি পাওয়া যায়। আর এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটাই আমরা ত্যাগ করি বা বের করে ফেলি। তাহলে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। কোন কার্বন ডাই অক্সাইড? যেটা কোষের মধ্যে তৈরি হচ্ছে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত জিনিসটা? ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, চিন্তা করো তো, ইনসুলিন যদি না থাকে, ইনসুলিন যদি তৈরি না হয়, ইনসুলিন এই হরমোনটা যদি তৈরি না হয়, ইনসুলিন কোথায় তৈরি হয়? অগ্নাশয়ে। ইনসুলিন যদি তৈরি না হয়, তাহলে বলো তো গ্লুকোজ কি কোষের ভেতরে ঢুকতে পারবে কি পারবে না? বলো। ইনসুলিন নাই বা তৈরি হচ্ছে না, তাহলে গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারবে কি পারবে না? ইয়েস অর নো? বলো। পারবে না। গ্লুকোজ যদি তৈরি না হয়, মানে গ্লুকোজ যদি কোষের মধ্যে ঢুকতে না পারে, তাহলে শক্তি কম তৈরি হবে। রাইট? খাবার তো তুমি 3 বেলাই খাচ্ছ, তাহলে কোষের লিভারের মধ্যে গ্লুকোজ আসলো, এসে রক্তের মধ্যে গ্লুকোজ থাকবে, কিন্তু গ্লুকোজ আর কোষের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে যার ইনসুলিন তৈরি হবে না বা কম তৈরি হবে, তার দিনের পর দিন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে? বলো তো। যার ইনসুলিন কম তৈরি হচ্ছে বা হচ্ছে না, তার রক্তে গ্লুকোজের পরিমাণ দিনের পর দিন বাড়বে না কমবে? কি মনে হয়? কমবে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমবে? গ্লুকোজ তো কোষের মধ্যে যেতে পারছে না। তাহলে গ্লুকোজ যদি কোষের মধ্যে যেতে না পারে, তাহলে কি হবে? গ্লুকোজের পরিমাণ রক্তের মধ্যে কি হবে? বাড়বে। তাই না? তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তেই থাকবে। গ্লুকোজকে বলা হয় সুগার। তাহলে আমরা বলতে পারি রক্তে সুগারের পরিমাণ বাড়তেই থাকবে। এই রোগটাকে কি বলে? বলো। এই রোগটাকে কি বলে?
ইয়াস, এই রোগটাকে বলা হয় ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস রোগীরা শর্করা জাতীয় খাবার যতই খাক না কেন, এই শর্করা জাতীয় খাবারটা গ্লুকোজে পরিণত হবে ঠিকই। এই গ্লুকোজ রক্তনালীর পর্যন্ত রক্তের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু এই গ্লুকোজ কোষ পর্যন্ত আর আসতে পারবে। তাহলে দিনের পর দিন তার রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকবে, কোষের মধ্যে আর ঢুকবে না। আমাদের আলটিমেটলি টার্গেট কি? গ্লুকোজকে কোষে ঢোকানো। কিন্তু যার ডায়াবেটিস তার তো ইনসুলিন কম তৈরি হয় অথবা ইনসুলিন তৈরি হয় না। এই জন্য ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তেই থাকে। এই জন্য ডায়াবেটিস রোগীদেরকে শর্করা জাতীয় খাবার কম খেতে বলা হয়, এবং এই জন্যই এই রোগীরা ইনসুলিন ইনজেকশন পুশ করে, মার্জিয়া বলেছে। বুঝতে পেরেছ? বলো। অহনা বোঝা গেল? সামিহা, সবাইকে বুঝতে পেরেছো? তাহলে তোমরা আজকে সবাইকে ডায়াবেটিস বিশেষজ্ঞ বানিয়ে দিল। তোমাদের যাদের বাবা মা বা দাদা দাদি নানানের ডায়াবেটিস, তোমরা আজকে তাদেরকে এই জিনিসটা এইভাবে করে ব্যাখ্যা করো যে ঘটনাগুলো কিন্তু এটা। তো ডায়াবেটিস একটা রোগী, সে যদি মনে করে আমি 1 গামলা ভাত খেলে আমি অনেক শক্তি পাবো, এটা কি তার বোকামি না? বোকামি তো। কারণ তার 1 গামলা ভাত 1 গামলা গ্লুকোজ তৈরি করবে, কিন্তু এই 1 গামলা গ্লুকোজ রক্তের মধ্যেই থাকবে, কোষে আর ঢুকবে না। বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে। ওকে, তাহলে অনেকের বাবা মা তাদের ডায়াবেটিস আছে, তো তোমরা এখন আশা করি জিনিসটা একটা কনসেপ্ট বুঝতে পেরেছো। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড কি করবে? এই অ্যামিনো অ্যাসিড এটা রক্তনালীর মাধ্যমে যাবে, রক্তনালী দিয়ে কোষের মধ্যে যাবে। কোষের মধ্যে অ্যামিনো অ্যাসিড এসে কি করবে জানো? এই অ্যামিনো অ্যাসিডগুলো কোষের মধ্যে এসে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করবে। তাহলে অ্যামিনো অ্যাসিড কোষের মধ্যে এসে কি তৈরি করবে? বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করবে, বিভিন্ন রকমের হরমোন তৈরি করবে, বিভিন্ন রকমের এনজাইম তৈরি করবে। হ্যাঁ, তারপর এই যে ফ্যাটি অ্যাসিডের কথা বললাম, এই ফ্যাটি অ্যাসিড এসে কি করবে কোষের মধ্যে? এই ফ্যাটি অ্যাসিড কোষের মধ্যে এসে কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোর মেমব্রেন তৈরি করবে। এছাড়া আরো অনেক কাজ আছে, সেই ফাংশনগুলো করবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে খাবার, এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে শক্তি তৈরি হলো, অ্যামিনো অ্যাসিড থেকে এনজাইম তৈরি হলো, হরমোন তৈরি হলো, বিভিন্ন রকমের প্রোটিন তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অন্যান্য কাজ করলো। এই যে খাবারটা কোষের সাইটোপ্লাজমে যে মিক্সড হয়ে গেল, প্রোটোপ্লাজমে যে মিক্সড হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে বলা হয় আত্তীকরণ। এই জিনিসটাকেই বলা হয় আত্তীকরণ। এটা আমরা একটু পরে পাবো। এই জিনিসটার নামই হলো আত্তীকরণ। আত্তীকরণ, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, এটিপি আর শক্তি একই জিনিস। ইনসুলিন বেশি হলে কি হবে? বলো কি হবে? ইনসুলিন বেশি হলে বেশি বেশি গ্লুকোজ কোষে ঢুকবে। হ্যাঁ, নিশাত একটা কোশ্চেন করেছে যে আমি বলেছি বহু শর্করা ডায়াবেটিস রোগীর জন্য ভালো। শোনো, শর্করা তো তোমার খেতেই হবে, না খেলে তো আবার তুমি বাঁচবে না। ডায়াবেটিস রোগীদের কি হয়? তুমি যদি শর্করা আবার না খাও, তাহলে ডায়াবেটিস রোগীতে আরো বাঁচবে না। ডায়াবেটিস রোগীদের যেটা হয় সেটা হলো যে গ্লুকোজ আছে না, এই গ্লুকোজ ঢোকে অল্প অল্প ঢোকে, বেশি বেশি ঢুকতে পারে না। যত কম ইনসুলিন তত কম গ্লুকোজ ঢুকবে। ব্যাপারটা এরকম। তো ডায়াবেটিস রোগীদের তো এমন না যে ইনসুলিন একটুও থাকে না, তা না, অল্প তৈরি হয়। যেহেতু অল্প তৈরি হয় এই জন্য অল্প অল্প গ্লুকোজ ঢোকে। ঠিক আছে, এখন ডায়াবেটিস রোগীদের এই জন্য শর্করা জাতীয় খাবার খেতে হবে ঠিকই। এখন কোন ধরনের শর্করা খেতে হবে? বহু শর্করা যেটা আছে সেটা, এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা না, এর মধ্যে বহু শর্করা জাতীয় খাবারটা খেতে হবে যখন খেতেই হবে। এই শর্করার মধ্যে এই বহু শর্করা জাতীয় খাবারটা ভালো। আমি বলিনি ডায়াবেটিস রোগীদের জন্য শর্করা ভালো। আমি বলেছি যে ডায়াবেটিস রোগীরা যদি শর্করা জাতীয় খাবার চুজ করে
তাহলে চুজ করার ক্ষেত্রে কোনটা চুজ করবে তারা? সেটা হলো বহু শর্করা। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আসো কিভাবে খাদ্য শোষণ হয় দেখো। এখন এই যে আমরা যে ক্ষুদ্রান্তের কথা বললাম না, আমি ক্ষুদ্রান্তটা তোমাকে এখানে একটু এঁকে বুঝাই, তাহলে আর একটু বুঝবে। এই যে পাকস্থলী, এই হলো পাকস্থলীর, এটা একটা সরি হ্যাঁ, এই যে এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো। এটা আমরা পাকস্থলী এবং ক্ষুদ্রান্তকে আরো ইয়ে করে দেখছি। দেখো। হুম, এই যে বুঝছো, এই যে এইটা হলো সেই ক্ষুদ্রান্ত, এই যে এটা হলো সেই ক্ষুদ্রান্ত, এই যে এইটা হলো সেই ক্ষুদ্রান্ত, এই অংশটা হলো পুরোটাই ক্ষুদ্রান্ত। বুঝছো? এখন এই ক্ষুদ্রান্তকে যদি আমি আরো জুম করে দেখি, দেখা যাবে যে এই ক্ষুদ্রান্তগুলো এরকম থাকে। এই যে এরকম এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে ক্ষুদ্রান্তের মধ্যে। এই যে এরকম, এরকম, এই যে এরকম। তাহলে এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই যে আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন, এই জিনিসটাকে বলা হয় ভিলাই। এক বচনে বলা হয় ভিলাস, আর সবগুলো মিলে বলা হয় ভিলাই। তাহলে ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তের মধ্যে থাকে। ওকে। এবং এই যে আমরা যে একটু আগে বললাম গ্লুকোজ তৈরি হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে, এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, তারপর অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে। এগুলো কি করে? এই যে গ্লুকোজ, এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জিনিসগুলো এগুলো করে কি এই ভিলাইয়ের মাধ্যমে। এই যে রক্তনালী দেখছো না, এই যে লাল মানে হলো ধমনী, নীল মানে হলো শিরা, এগুলো হলো রক্তনালী। আর এই যে মাঝখানে যে সবুজ, এই সবুজটাকে বলা হয় ল্যাকটিয়াল বা লসিকা নালী। ওকে। মনে রাখবে এই গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড এই দুটো করে কি, এগুলো এই রক্তনালীর মাধ্যমে পরিবাহিত হয়। আর চর্বি জাতীয় যে খাবার মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা এই যে মাঝখানে যে সবুজ আকারের যে জিনিসটা দেখা যাচ্ছে, এই ল্যাকটিয়ালের মাধ্যমে পরিবাহিত হয়। ওকে। এখন পরিবাহিত হয়ে কোথায় যায়? এগুলো পরিবাহিত হয়ে ওই যে পোর্টাল শিরাতে যায়। তার মানে এই যে রক্তনালীগুলো দেখতে পাচ্ছ না, যে লাল কালারের, এই লাল কালারের জিনিসগুলোই পোর্টাল শিরা তৈরি করে। এই যে লাল কালার দেখতে পাচ্ছ না, এই লাল কালারটা মিলেই পোর্টাল শিরা তৈরি করে। এই লাল কালার এবং নীল কালার এগুলো মিলেই পোর্টাল শিরা তৈরি করে। ঠিক আছে? এই জিনিসটুকু একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাইক্রোভিলাই জিনিসটা কি? আচ্ছা, তাহলে মাইক্রোভিলাইটা আমি দেখাই তোমাকে। এই দেখো, এই যে পাকস্থলী, এই যে ক্ষুদ্রান্ত, হ্যাঁ, তোমাকে এখানে দেখাই। আচ্ছা, এই যে ভিলাই না, এই যে এগুলো তো ভিলাই, রাইট? এগুলো তো ভিলাই, তাই তো? এগুলো তো ভিলাই। তাহলে মাইক্রো ভিলাই কোনটা? এই যে দেখো, এই ভিলাইগুলো আবার এরকম হয়ে থাকে, জানো? এই যে এটা ভিলাই না, সরি, এই যে এই যে ভিলাই, এই যে ছোট ছোট এগুলো মাইক্রো ভিলাই। এই যে ভিলাই, এই যে ছোট ছোট মাইক্রো ভিলাই, এই যে ভিলাই, এই যে ছোট ছোট মাইক্রো ভিলাই। বুঝছো? মানে ভিলাইয়ের মধ্যে আবার যে ফোল্ডিং থাকবে, এটাকে বলা হয় মাইক্রো ভিলাই। এটা তো নিজেই একটা ভিলাই, রাইট? এই ভিলাইয়ের মধ্যে আবার দেখো ফোল্ডিং, এটাকে বলা হয় মাইক্রো ভিলাই। ঠিক আছে? ওকে। তাহলে দেখো ওই কথাগুলো এখানে লিখা আছে, হ্যাঁ, যে গ্লুকোজ কিভাবে পরিপাক হচ্ছে মানে শোষণ হচ্ছে, তারপরে অ্যামিনো অ্যাসিড কিভাবে শোষিত হচ্ছে, এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কিভাবে শোষিত হচ্ছে। দেখো, অন্ত্রের ভিলাস, সেখান থেকে পোর্টাল শিরাতে যায়, সেখান থেকে যকৃতে যায়, হৃৎপিণ্ডে যায়, কোষে শক্তি তৈরি করে, হ্যাঁ, অথবা গ্লাইকোজেন গঠন করে। অ্যামিনো অ্যাসিড কি করে? এটাও যকৃতে যায়, যকৃত থেকে হৃৎপিণ্ড, সেখান থেকে তারপরে কোষে যায়, আলটিমেটলি কোষে প্রোটিন গঠন করে অথবা ইউরিয়া উৎপাদন করে, এই জিনিসগুলো।
যদিও এগুলো তোমাদের বইয়ের মধ্যে নাই, জাস্ট তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, এগুলো বইয়ের মধ্যে কিন্তু নাই। তাহলে দেখো অগ্ন্যশয় থেকে ট্রিপসিন এনজাইম কোন ধরনের খাদ্য উপাদানকে ভাঙে, এগুলো আমরা পারবো। পলিপেপটাইড বা আমিষ এই। আর বৃহদান্ত্রে পরিপাক, বৃহদান্ত্রে কোনো পরিপাক হয় না। ওকে। আর আত্তীকরণ কি আমরা অলরেডি বলেছি, এই যে শোষিত যে খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে রূপান্তরিত করা পদ্ধতিকে বলা হয় আত্তীকরণ শক্তি। তার মানে ওই যে কোষের মধ্যে গ্লুকোজ গেল, অ্যামিনো অ্যাসিড গেল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল গেল, যাওয়ার পরে যে সেগুলো আবার নতুন করে বিভিন্ন পদার্থ উৎপন্ন করলো, এই জিনিসগুলো। তো আমরা এখন আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। পারবে কিনা বলো। পারা যাবে? পারা যাবে? ভেরি গুড। এই যে দেখো তো, এগুলো হলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। এনি কোশ্চেন? কেন বউ শর্করা খেতে হবে, এটা কিন্তু আমি অলরেডি যেদিন পড়িয়েছি ওই দিন আমি বলেছি। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। দেখো, সাদ আব্দুল্লাহ প্রতিদিন সকালে নাস্তায় পনির দুধ খেয়ে থাকে, তার ভাই আলী আব্দুল্লাহ ডিম ও মাংস খেতে পছন্দ করে, তাদের বোন আয়েশা ভাইদের কোনো খাবারই পছন্দ করে না, সে পছন্দ করে ভাত, রুটি এবং সবজি। তো ক্রাইম বলতে কি বোঝো এগুলো? আচ্ছা, সাদ আব্দুল্লাহ এবং তার ভাইয়ের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে সাদ আব্দুল্লাহ কি করে? পনির দুধ খায়। আর তার ভাই কি খায়? ডিম আর মাংস খায়। তাহলে ডিম মাংস কি জাতীয় খাবার? পনির আর দুধ কি জাতীয় খাবার? এই খাবারের পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। আয়েশার খাবারগুলো পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো। আয়েশা যেই খাবারটা খায় কোন খাবার? ভাত, রুটি। তাহলে এটার পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তাহলে ভাত, রুটি কি জাতীয় খাবার সেটা পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। হোমওয়ার্কটা ইজি, রাইট? ঠিক আছে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।